আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথম আলো একটা জরিপ করেছেন, কোন দলকে কত পার্সেন্ট ভোট দিবে এরকম একটা জরিপ করেছেন। তো প্রথম আলো জরিপে বিএনপিকে 70% মানুষ ভোট দিতে যাচ্ছেন, আর জামাতে ইসলাম বাংলাদেশকে 17% ভোট দিতে যাচ্ছেন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে 0.1% ভোট দিতে যাচ্ছেন। আসলে জরিপটা হলো এমন যে আমি বিএনপিকে ভালোবাসি বিদায় আমি বিএনপিকে ওইভাবে জরিপ করব, আর জামাত ইসলামকে ভালোবাসি হিসাবে জামাত ইসলামকে ওই হিসাবে জরিপ করে থাকে। আর ইসলাম আন্দোলন বাংলাদেশকে আমি ভালোবাসি বিদায় আমি ওই রকমই জরিপ করে থাকি। আসলে জরিপটা হলো একটা আন্দাজের উপর জরিপ করে থাকে। যাই হোক, সাংবাদিক নবনীতা চৌধুরী কিছু কথা বলবে, সম্পূর্ণ কথা শোনার অনুরোধ রইল। ধন্যবাদ। স্থানীয় নির্বাচনে একের পর এক চমক দেখিয়ে গেছে এবং বারবার শিরোনাম হয়েছে, অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মাঠের ক্ষমতা সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো, সংবাদ মাধ্যম কিংবা একটা বিরাট অংশের মানুষ সেভাবে মনোযোগ দেয় নাই। 2008 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেবারই তারা 160টি আসনে প্রার্থী দিয়েছিল এবং তার ফলে তারা যে পরিমাণ ভোট পেয়েছিল সারা বাংলাদেশে তা কিন্তু প্রদত্ত ভোটের 1.05%। মানে শুনতে মনে হচ্ছে মাত্র 1.05% ভোট তারা পেয়েছিল 2008 সালে। এখন তারা কিভাবে নিজেদেরকে এত শক্তিশালী দল বলছে? কারণ 2008 সালেও আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর বাংলাদেশের কোন রাজনৈতিক দল 1% বেশি ভোট কিন্তু বাংলাদেশের নির্বাচনে পায় নাই। এরপর 2018 সালে এই দলটি নির্বাচনে অংশ নেয় এবং সেবার তারা 300টি আসনের মধ্যে 299টি আসনে প্রার্থী দিয়েছিল। দেখেন, সাম্প্রতিক সময়ের হিসাব যদি নেন, মানে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বিভিন্ন দলের কথা যদি মাথায় রাখেন, মানে 30টা 40টা 100টা আসনে মনোনয়ন দেওয়া কি পরিমাণ কঠিন এক একটি দলের জন্য। সেখানে এই দলটি 2018 সালের নির্বাচনে 299টি আসনে প্রার্থী দিয়েছিল এবং একক দল হিসেবে সেই প্রার্থী সংখ্যা কিন্তু সর্বোচ্চ ছিল। বিএনপি সেবার জামায়াতে ইসলামী, কামাল হোসেনের গণফোরাম সহ ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নেয়। কাজে বিএনপি সেবার এককভাবে 258টি আসনে আর আওয়ামী লীগ 262টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু 2018তেও 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি 12.5 লাখের বেশি কিন্তু ভোট পায় এবং এই দলটি স্থানীয় নির্বাচনে 2015তে ঢাকা সিটি কর্পোরেশনের মানে উত্তর এবং দক্ষিণে তারা তৃতীয় সর্বোচ্চ ভোট পায় তাদের প্রার্থী। 2018 সনে এসে সেই ভোট তারা দেখা যায় যে সংসদে প্রধান বিরোধী দলের চেয়েও তাদের প্রার্থী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বেশি ভোট পাচ্ছে। 2018 সনে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত ভালো ফল করতে থাকে যে তখন প্রথম আলো কিন্তু প্রতিবেদন করে হঠাৎ আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তারা তখন বলে যে 31 বছর বয়সী, মানে 2018তে পত্রিকাটি লিখছে 31 বছর বয়সী এই দলটি সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে প্রাপ্ত ভোট, রাজনীতি ও ভোটের খবরাখবর রাখেন এমন মানুষের কাছে চমক সৃষ্টি করছে। কারণ প্রত্যেকটি ফলাফলে স্থানীয় সরকার নির্বাচনে বড় দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপির পরেই চলে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান। গাজীপুর সিটি কর্পোরেশন, খুলনা সিটির নির্বাচন, ঢাকার 2 সিটির নির্বাচন সহ প্রত্যেকটি নির্বাচনে, ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে শুরু করে 2016 পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হতে থাকে। এছাড়া নারায়ণগঞ্জ, রংপুর, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু দলটা চমক দেখায়। বরিশাল, সিলেট, রাজশাহীতেও তাদের প্রার্থী থাকে। মানে দলটি সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ানো যে এই দলের প্রার্থীর কোনো অসুবিধা নাই, প্রার্থীরা প্রস্তুত। এবার যখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না
তখন যখন এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সাহস দেখাচ্ছে এবং তাতে অনেকে চমকে উঠে ভাবছেন যে এতে একমাত্র জামায়াতের জোট ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া ভোটের সমীকরণে আসলে আর কি পরিবর্তন আসতে পারে, তাদের মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন হয়তো ভাবছে যে তারা হয়তো দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দল হিসেবে বেরিয়ে আসতে পারে, কারণ সারা বাংলাদেশেই শ্রমজীবী মানুষের মধ্যে এবং তাদের অনুসারীদের মধ্যে বছরের পর বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগঠন বৃদ্ধি করেছে এবং তারা তাদের আদর্শিক অবস্থানে কোনো ধোঁয়াশা রাখে নাই। মানে তারা একটা ইসলামী খেলাফতের মডেলে রাজনৈতিক শক্তি হিসেবে তাদের অভ্যুত্থান ঘটাতে চায় এবং এই দলটির সারা বাংলাদেশে একটা সুনির্দিষ্ট ভোটার আছে। বরং মনে করা যেতে পারে, ভাবা যেতে পারে যে জামায়াতে ইসলামী সেই সুনির্দিষ্ট সংখ্যক ভোটারকে একরকম হারালো কিনা এই নির্বাচনে তাদেরকে পাশে না পেয়ে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরো আওয়ামী লীগের সময়টাই কিন্তু তারা বড় বড় সমাবেশ করতে পেরেছে ঢাকা সহ সারা বাংলাদেশে এবং নির্বাচনে একরকমের বিএনপি জামায়াতে ইসলামীর মতো কোনো বাধা না পেয়ে তাদের দল এবং নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সংগঠিত হতে পেরেছে। কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তির হিসাবটা মাথায় রাখলে এই দলটি কোনো বিশেষ উদ্দেশ্যে বা কোনো বিশেষ হিসাব নিকাশ করে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবলো কিনা, বরং সেটা ভাববার একটা সুযোগ আছে। দলটি বলেছে যে তারা 270টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল, 2টো মনোনয়নপত্র বাতিল হয়েছে, 268টি আসনেই তারা এককভাবে নির্বাচন করবে, বাকি যে 32টি আসন সেখানেও তারা সমমনা বা তাদের আদর্শের সঙ্গে মেলে এমন প্রার্থীদেরকে সমর্থন দেবেন। কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে রাখতে হবে 2008 সালের নির্বাচন থেকে আওয়ামী লীগ বিএনপির পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে নির্বাচনের পর নির্বাচন নিজেদেরকে প্রমাণ করেছে, স্থানীয় এবং জাতীয় নির্বাচন দুইয়েই। সেখানে জামায়াতে ইসলামী অনেক বেশি সংবাদ মাধ্যমের খবর হওয়ায় আমরা সে বিষয়ে আমাদের সচেতনতা অনেক বেশি থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির মাঠে বারবার চমক দেখিয়েছে। এবার কোন চমক দেখানোর জন্য তারা এমন একটা সিদ্ধান্ত নিল একেবারে ভোট আর জোটের শেষ মুহূর্তে, সেটা বোঝবার জন্য অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই চমক দেখানোর ক্ষমতা আছে। এমন কি হতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল, কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশেই হতে যাচ্ছে সেই দল যেই দল আসলে কোনো একটি দলকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে শেষ পর্যন্ত সরকার গঠনে সমর্থ করে তুলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভবত তাদের সেই সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিগুলো পরখ করে দেখার সুযোগটা রাখতে চাইছে নির্বাচন পর্যন্ত।